বন্ধুরা ভাবুন তো আপনার পাশের মানুষটা যদি হয় ভয়ঙ্কর এক সাইকো কিলার যে সুযোগ পেলেই আপনাকে চিরতরে শেষ করে দেবে, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? সমুদ্রে ঘুরতে গিয়ে এক কাপল ভয়ঙ্কর এক সাইকো কিলারের ফাঁদে ফেসে যায়, যে মানুষদেরকে ধরে ধরে হিংস্র শার্কের খাবার বানাতো। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই কিছু ঘটে আমাদের আজকের গল্পে। ছুটি কাটানোর জন্য বোর্ডে করে সমুদ্রে ঘুরতে যায় এক কাপল, আর কিছু বুঝে ওঠার আগেই তাদের সবকিছু শেষ হয়ে যায়। উপরে এক ভয়ঙ্কর সাইকো পিশাচ, আর নিচে রক্ত পিপাসু শার্ক, আর এই দুজনেই আপনাকে শেষ করে দিতে চায়। তো এমন অবস্থায় আপনি কি করবেন? তো আজকে এমন একটি রহস্যময় ভয়ঙ্কর সাইকো থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছে, যার নাম ডেঞ্জারাস অ্যানিমাল। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরু হয় অস্ট্রেলিয়া থেকে, যেখানে আমরা একটা কাপলকে দেখতে পাই, যাদের একজনের নাম ছিল গ্রেগ আর একজনের নাম ছিল হেরার। এরা দুজনই ছিল আমেরিকান টুরিস্ট, আর এরা দুজন একই হোস্টেলে ছিল, আর সেখান থেকে তাদের পরিচয় হয়। জানা যায় এরা গ্রুপের সঙ্গে অস্ট্রেলিয়া ঘুরতে এসেছিল, কিন্তু তারা নিজেদের গ্রুপ থেকে আলাদা হয়ে একটা শার্ক কেজ এক্সপিরিয়েন্স নিতে বেরিয়ে পড়ে। এরপর তারা একসাথে টাকার্স এক্সপিরিয়েন্স নামের একটা কোম্পানির বোটে আসে, যারা শার্কের সঙ্গে অ্যাডভেঞ্চার করার ব্যবস্থা করে দিত। সেখানে পৌঁছানোর পর তারা দুজন দেখতে পায় টুরিস্টদের জায়গাটা পুরোপুরি খালি ছিল, কিন্তু সেখানে একজন বুড়ো মানুষ ছিল যার নাম ছিল ডেভ। ডেভ ওদেরকে জানায় যে টাকার এখন হলিডেতে আছে, তাই ওদেরকে নিয়ে সে আর যেতে পারবে না। ঠিক তখনই হঠাৎ টাকা নিজেই সেখানে চলে আসে আর বলে সেই নাকি এই বোটের ক্যাপ্টেন, আর সে একাই এই টাকার্স এক্সপিরিয়েন্স চালায়। এখন যেহেতু টাকার ছুটিতে ছিল, তবুও সে ওদের নিয়ে যেতে রাজি হয়ে যায়। তারপর টাকার ওদের বোটে বসিয়ে সমুদ্রের দিকে রওনা হয়ে যায়। যাই হোক, পথে কথোপকথনের সময় টাকার ওদেরকে নিজের পুরনো কাহিনী শোনায়, যে শৈশবে একবার শার্কের অ্যাটাক থেকে সে কিভাবে বেঁচে গিয়েছিল, আর যার দাগ আজও তার শরীরে রয়ে গেছে। সাথে সাথে সে একটা খবরের কাগজের রিপোর্টও দেখায়, যেখানে তার ছেলেবেলার সেই শার্ক অ্যাটাকের কথা উল্লেখ করা ছিল, আর সে জানায় সেদিন থেকেই শার্কের প্রতি তার একটা অদ্ভুত আসক্তি তৈরি হয়ে গেছে। এসব শুনে হেডার তখন সিম্পেথি দেখিয়ে বলে, এই কাজটা তোমার জন্য কতটা কঠিন, কারণ তুমি শার্ক অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিলে, তবুও তোমাকে শার্কের মাঝেই কাজ করতে হয়, আর আমি হলে তো কখনো পানির কাছেই যেতাম না। তখন এটা শুনে টাকার বলে যে ওটা শার্কের দোষ ছিল না। এরপর সে পানিতে কিছুটা রক্ত ঢেলে দেয়, আর যেটা দেখে চারদিক থেকে তখন অনেক শার্ক ভিড় করতে শুরু করে। আর এখন ডাইভ করার সময় এসে গিয়েছিল, তাই টাকার হেডার আর গ্রেগকে একটা লোহার খাঁচায় ঢুকিয়ে আস্তে আস্তে পানির নিচে নামিয়ে দেয়। দেখা যায় শার্কগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে হেডার ভয় পেয়ে গ্রেগের হাত শক্ত করে ধরে। এরপর ধীরে ধীরে নিজেকে সামনে নিয়ে সেই রোমাঞ্চকর মুহূর্তটা উপভোগ করতে থাকে। এত কাছ থেকে শার্ক দেখা আর এটা বুঝতে পারা যে শার্ক আসলে আক্রমণাত্মক নয়, এটা ছিল তাদের জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, হেসে খেলে ওরা দুজন আবার বোটে ফিরে আসে, আর টাকারকে যখন থ্যাঙ্কস বলতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ টাকার গ্রেগের গলায় ছুরি দিয়ে মেরে তাকে আবার পানির মধ্যে ফেলে দেয়। এটা দেখে হেডার চিৎকার করতে থাকে, কিন্তু সমুদ্রের মাঝে তার এই চিৎকার শোনার মতো কেউই ছিল না। এরপর এখান থেকে মুভির সিন পাল্টে যায়। আমরা এক আমেরিকান মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল জেফার। সে সার্ফিং করার পর গোল্ড কোস্টের কাছে একটা দোকানে এসে পৌঁছায়। সেখানে তার সঙ্গে দেখা হয় মোজেস নামের একটা রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে। সে তার গাড়ির জন্য একটা জরুরি কেবল খুঁজছিল, কারণ তার গাড়ি স্টার্ট হচ্ছিল না, তাই তার কারো হেল্পেরও দরকার ছিল। কিন্তু যেহেতু জেফারের কাছে একটা বিশাল ক্যাম্পার ভ্যান ছিল যেখানে সে থাকতো, তবুও সে মোজেসকে সাহায্য করতে একদমই রাজি হয় না, কারণ সে মানুষদের থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করত। এরপর যখন জেফার বাইরে পার্কিং লটে আসে, তখন সে নিজের কাপের মধ্যে লুকিয়ে রাখা আইসক্রিম বের করে চুপচাপ খেতে থাকে। ঠিক তখনই তার সঙ্গে আবারও মোজেসের দেখা হয়। মোজেস আবারও জাফারের কাছে সাহায্য চায়, কিন্তু জাফার এবারও পুরোপুরি তাকে ইগনোর করে দেয়। এরপর মোজেস ইশারায় তাকে হুমকি দেয় যে যদি সে তাকে সাহায্য না করে, তবে সে দোকানে তার চুরির কথা সবাইকে বলে দেবে। এটা শুনে জেফার তো রেগে যায়, আর এখানকার পরিবেশ খারাপ হতে দেখে মোজেস হঠাৎ করেই তার ভঙ্গি পাল্টে ফেলে। সে তাকে জানায় যে সে অনেকটা রোদের ভেতর থেকে হেঁটে এসেছে, তাই শুধু তার গাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্যই তার একটু লিফট দরকার। এভাবে কিছুক্ষণ ভাবার পর অবশেষে জেফার তার কথা মেনে নেয়, এবং এই হেল্প করার মাধ্যমেই তারা এত কথা বলতে শুরু করে যে ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে থাকে, কারণ দুজনেরই সার্ফিং করতে খুব ভালো লাগতো। এর ফলেই রাতে জেফারের ভ্যান মোজেসের বাড়ির বাইরে দাঁড়ানো থাকে, এবং ভ্যানের ভিতরেই তারা দুজনই অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। ঠিক সেই সময় মোজেস না বুঝি একটা চাবির মতো জিনিস ভ্যান থেকে বাইরে ফেলে দেয়, যেটা সার্ফিং বোর্ডে ফিন লাগানোর কাজে ব্যবহার করা হতো। এখন মোজেস তাদের এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস হয়ে পড়ে, আর তার কথা ছিল আমরা কোনো না কোনো কারণে একে অপরের সঙ্গে দেখা করেছি, তাই আমাদের হয়তো একসঙ্গেই থাকা উচিত। কিন্তু জেফার এরকম মেয়ে ছিল না, সে কোনো একটা জায়গায় থেমে যায়। এমনকি সে মোজেসের বাড়ির ভেতর পর্যন্তও যায় না, অথচ মোজেসের মনে তার প্রতি একটা সত্যিকারের টান তৈরি হয়ে গিয়েছিল। আর সে ওর জন্য ঘরে গিয়ে খাবার তৈরি করছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত মোজেস প্যানকেক বানিয়ে আনে
জানায় ততক্ষণে জাফার সেখান থেকে চলে গিয়েছিল। এতে মজিজ ভীষণ কষ্ট পায়। এরপর জেফার সার্ফিং করার জন্য একটা নির্জন বিচের কাছে আসে। সেখানে তার ভ্যান পার্ক করার পর তার নিজের সার্ফবোর্ডে ফিন লাগানোর চেষ্টা করে, কিন্তু তার কাছে কোনো ফিনকি ছিল না, কারণ মজিজ সেটি ভুল করেই বাইরে ফেলে দিয়েছিল। ঠিক তখন তার কাছে একটা ট্রাক দাঁড়ানো ছিল। জেফার সেই ট্রাকের ভিতরে ফিনকি খুঁজতে থাকে। ঠিক তখনই হঠাৎ সে কারো পায়ের শব্দ শুনতে পায়, আর পিছনে ঘুরতেই দেখে তার সামনে টাকার দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। দেখা যায় টাকার কিছু না বলেই তাকে একটা ফিনকি এগিয়ে দেয় এবং বলে যে তার কাছে আরো অনেক ফিনকি আছে। সাথে সে জেফারের এই রাতে একা সার্ফিং করার সাহসেরও প্রশংসা করে। এরপর জেফার তাকে থ্যাঙ্কস বলে নিজের সার্ফবোর্ড ঠিক করতে থাকে। ঠিক সেই সময় মজিজ জেফারকে একটা খাবারের ছবি পাঠায় এবং সে মেসেজ করে বলে যে সে তার সঙ্গে সার্ফিং করতে চায়। কিন্তু জেফার এর কোনো উত্তর দেওয়ার আগে হঠাৎ করে পেছন থেকে টাকার এসে তাকে আঘাত করে অচেতন করে ফেলে এবং নিজের সঙ্গে করে নিয়ে যায়। এরপর একটা লম্বা ড্রাইভ করার পরে তারা বোট পর্যন্ত পৌঁছে যায়। তারপর জাফারকে বোটে ফেলে সে সমুদ্রের গভীরে কোথাও চলে যায়। এদিকে সকাল পর্যন্ত মজিজ যখন বিচের কাছে এসে পৌঁছায়, কিন্তু সে জাফারকে কোথাও দেখতে পায় না। তারপর সে জাফারের ফোন ট্রাই করে, কিন্তু ফোনটা তখন ভিতরেই বাজছিল। আসলে টাকার চালাকি করে জাফারের সার্ফবোর্ড ভ্যান থেকে বের করে ফেলে আর সেটাকে বাইরে ফেলে দেয়, কিন্তু ফোনটা তার ভ্যানের মধ্যেই রেখে দেয়, যাতে সবার মনে হয় জাফার সার্ফিং করতে গিয়েছিল আর হয়তো পানিতে ডুবে মারা গেছে। ওদিকে যখন জেফারের চোখ খোলে, তখন সে নিজেকে বোটের নিচে একটা রুমের মধ্যে দেখতে পায়। সেখানে তাকে একটা বিছানার সঙ্গে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আর পাশের বিছানায় বাঁধা ছিল হেডার, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ সে তখনও বেঁচে ছিল। এরপর জেফার আতঙ্কে চিৎকার করতে থাকে, কিন্তু সমুদ্রের মাঝে তার সে চিৎকার শোনার মতো কেউই ছিল না। হেডার তাকে বোঝাতে থাকে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখানে সমুদ্রের মাঝে আমাদের আওয়াজ কেবল আমাদের কাছেই আসে। সাথে সে এও জানায় যে সে নিজেও এখানে অনেক দিন ধরে বন্দী আছে। এটা শুনে জেফার আরো ভয় পেয়ে যায়। সে হাত করা খোলার জন্য কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু তাদের আশেপাশে তেমন কিছুই ছিল না। ঠিক তখনই জেফারের চোখ গিয়ে পড়ে দেয়ালে। সে দেখতে পায় যেখানে একটা মেয়ের নাম লেখা ছিল, আর সেই নামটা দেখে জেফার কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এখানে তার আগেও অনেক মেয়েকে বন্দী করে রাখা হয়েছিল। এ থেকে সে বাঁচার আশা হারিয়ে ফেলে, আর যখন সে বুঝতে পারে সে আর বাঁচবে না, তখন সে দেয়ালে নিজের নামও লিখে দেয়। ওদিকে দেখা যায় টাকার আরামে ডেকের উপরে বসে মাছ ধরছিল। এরই মাঝে জেফার হেডারকে জিজ্ঞেস করে, কেউ কি তোমাকে খুঁজতে আসবে? হেডার জানায় যে আমার সঙ্গে এই বোটে একজন ছেলে ছিল, কিন্তু তার সঙ্গে যা হয়েছে সেটা তুমি জানতে চাইবে না। কিন্তু হেডারের কথা শুনি জেফার আসলে বুঝে যায় যে তার সঙ্গে আসলে কি করা হয়েছিল। তারপর হেডারও সেই একই প্রশ্ন জেফারকে করে। তখন জেফার হালকা হাসি দিয়ে নিজের দুঃখকে লুকিয়ে বলে, আমাকেও কেউ মিস করবে না। আসলে জেফারের এই দুনিয়াতে কেউই ছিল না, তার ছিল সে নিজেই আর তার সেই ক্যাম্পার ফ্যান। কিন্তু জেফার জানতো না যে মজিজ তখনও তার কথাই ভাবছিল। যখন মজিজ দেখতে পায় যে জেফারের ভ্যান বিচ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই তার সন্দেহ হয় যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে, কারণ সেই ভ্যানই তো ছিল জেফারের ঘর, আর সেটি ছাড়া সে কোথাও যেত না। তাই মজিজ সরাসরি পুলিশ স্টেশনে পৌঁছে যায়, কারণ তখন তার মনে সত্যি জেফারের জন্য খুব চিন্তা হচ্ছিল। কিন্তু সেখানে থাকা পুলিশ অফিসার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। সে বলে সে এক ঘুরে বেড়ানো সার্ফার মেয়ে, হয়তো কোথাও ঘুরতে বেরিয়ে গেছে। পুলিশের এমন ভুজুং বাজুং কথা শুনে মজিজ নিজেই জেফারকে খোঁজা শুরু করে দেয়। অন্যদিকে জেফার সারাদিন ধরে হাত পা ছটফট করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হতে পারে না। তারপর রাতে তার নজর যায় হেডারের বিকিনের দিকে, যার ভেতরে একটা পাতলা তার ছিল। এরপরে জেফার সেই তারটা বের করে জেফারের হাত করা খোলার চেষ্টা করে। ঠিক তখনই টাকার তাদের জন্য ব্রেড আর পানি নিয়ে আসে। এদিকে রুমটা খুব গরম ছিল, যার কারণে দুজনেরই গলা শুকিয়ে গিয়েছিল। হেডার দ্রুত সে পানি খেয়ে ফেলে, কিন্তু যেভাবে সে নিজেকে ঢেকে রাখছিল তাতে টাকারের বেশ সন্দেহ হয়। আর টাকার যখন চাদরটা সরাতেই যাচ্ছিল, তখন জেফার টাকারের মনোযোগ নিজের দিকে ঘোরাতে বলে, আমাকে আমার খাবার দাও। এরপর সেও পানি খেয়ে নেয়, আর এর কিছুক্ষণ পরে টাকার সেখান থেকে চলে যায়। এরপর জেফার আবারও তার হাত করা খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার শরীরে কেমন একটা অনুভূতি হয়, আর সেও ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। কারণ টাকার চালাকি করে তাদের পানির মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে রেখেছিল, আর এর আগেই যে সে নিজেকে মুক্ত করতে পারত, টাকার তাকে ধরে ফেলে। আর যখন তার চোখ খোলে, তখন সে নিজেকে ডেকের উপরে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। টাকার হেডারকেও একটা ক্রেনের সঙ্গে বেঁধে রেখেছিল, আর সামনে একটা ক্যামেরা সেট করা ছিল সবকিছু রেকর্ড করার জন্য। আর এই সবকিছু রেকর্ড করার জন্য এই পুরো দৃশ্যকে তার একটা শো বলছিল। এরপর টাকার অদ্ভুতভাবে ভাষণ দিতে শুরু করে। সে শার্কের প্রশংসা করতে করতে বলে, শার্কই হলো দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রজাতি, আর গড উপরে নয়, সে রয়েছে নিচে পানির ভেতরে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল এবং যেখানে সবকিছু শেষও হয়ে যাবে। তারপরে টাকার হেডারকে পানিতে ছেড়ে দেয়। এদিকে পানিতে হেডারের ছটপটানি আর রক্তের আকর্ষণে ভয়ঙ্কর শার্করা তখন তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শেষ করে দেয়। আর এই পুরো ঘটনাটা টাকার তার ক্যামেরায় রেকর্ড করে। এদিকে জেফার এগুলো সব নিজের চোখের সামনে দেখতে পায় আর একেবারে পুরোপুরি জমে যায়।
এরপরে সে কাঁপতে কাঁপতে নিজের নাম আর হেডারের নাম দেয়ালে লিখতে থাকে। ঠিক তখনই সে খেয়াল করে ওখানে শুধু একটা মেয়ের নাম নয়, বরং সেখানে অনেক মেয়ের নাম লেখা আছে, যেগুলো পেইন্ট করে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ টাকার শুধু একজন সাইকো নয়, বরং একজন সিরিয়াল কিলারও। সে এভাবেই বহু টুরিস্ট মেয়েদের এভাবে শেষ করে দিয়েছিল। আর এর জ্বলন্ত প্রমাণ হলো তার কাছে রাখা ভিডিও টেপগুলোর কালেকশন, যেগুলোর সঙ্গে যেসব মেয়েদেরকে সে মেরে ফেলেছিল সে মেয়েদের চুলও রাখা ছিল। আর এখন সেই কালেকশনে একটা নতুন টেপ যুক্ত হয়, আর সেটা ছিল হেডারের। আর পরবর্তী টেপ হতে চলছিল জেফারের। এর পরের দিন সকালে আমরা হেডারের বাকি থাকা বডি পানিতে ভাসতে দেখতে পাই, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। ওদিকে মোজিস তখনও বিচে জেফারকে খুঁজতে খুঁজতে ঘুরছিল। হঠাৎ করেই সে জেফারের সার্ফবোর্ড খুঁজে পায়। এটা দেখে তার চিন্তা আরো বেড়ে যায়, কারণ জেফারের সব জিনিসপত্র তো ওখানেই ছিল, কিন্তু সে নিজে কোথাও ছিল না। অর্থাৎ কিছু একটা নিশ্চয়ই খারাপ ঘটেছে। এরপর রাত নামতেই টাকার আবার নিচে নামে। সে জেফারের জন্য পানি আর ব্রেড নিয়ে আসে, কিন্তু জেফার রাগে লাথি মেরে তার সবকিছু ফেলে দেয় এবং টাকারকে রাগের মাথায় বলে যে তুই নিজেকে শার্ক ভাবিস তাই না, কিন্তু আসল সত্যি হলো তুই একটা নরকের কীট। এটা শুনে টাকার কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে জেফারের নজর পড়ে সেই বালতির দিকে, যেটা তার পাশেই রাখা ছিল। এরপর সে বালতির হাতল ভেঙে সেটাকে একটা ধারালো অস্ত্র বানিয়ে ফেলে, কারণ সে জানতো টাকার নিশ্চয়ই আবার আসবে। এখন যেহেতু জেফার পানি খায়নি, তাই টাকার তাকে বেহুশ করার জন্য আরেকটা ইনজেকশন নিয়ে আসে। কিন্তু যতক্ষণে সে তার কাছে আসে, জেফার বালতির ধারালো হাতল দিয়ে তার উপরে আক্রমণ করে দেয় এবং সেই হাতলটা টাকারের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে করে টাকার চিৎকার করে আর দূরে পড়ে যায়। তারপর জেফার তাড়াতাড়ি করে তার পকেট থেকে চাবি বের করে নিজেকে মুক্ত করে ফেলে, কিন্তু কোনো মতে টাকার তার পায়ের মধ্যে ইনজেকশন দিয়ে দেয়। এরপর উপরে গিয়ে জেফার রেডিও দিয়ে সাহায্য চাইবার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়াই পাওয়া যায় না। তখনই সে দূরে একটা বোর্ড দেখতে পায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু সেই বোর্ডে তখন পার্টি চলছিল। এ কারণে তার আওয়াজ সেখান পর্যন্ত পৌঁছায় না। এমন সময় টাকারও উপরে উঠে আসে। তখন জেফার তার ক্যামেরাটা তুলে নেয়। দেখা যায় টাকার তার কাছে ক্যামেরাটা ফেরত চাইছিল, কিন্তু জেফার রাগের মাথায় ক্যামেরাটা পানিতে ছুঁড়ে ফেলে দেয়, আর তার সাথে সে নিজেও পানিতে পড়ে যায়। এরপর সে সমস্ত শক্তি দিয়ে সাঁতার কাটতে থাকে, এই আশায় যে সে হয়তো সামনের বোর্ড পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু দেখা যায় মাঝপথেই সে অজ্ঞান হয়ে যায়, আর টাকার তাকে পানি থেকে তুলে আবার বোটে নিয়ে আসে এবং তাকে আবার নিচে বন্দি করে দেয়। এদিকে এখন যেহেতু টাকারের কাছে কোনো ক্যামেরা ছিল না, তাই সে কোনোভাবেই রেকর্ড করতে পারছিল না। এই কারণে সে জেফারকে মারার প্ল্যানটা কিছুটা পিছিয়ে দেয় এবং ভাবে যে এর আগে নতুন একটা ক্যামেরা কিনতে হবে। তাই সে বোটটাকে নিয়ে তীরের দিকে ফিরে আসতে থাকে, কিন্তু যাওয়ার সময় সে জেফারকে বোটের নিচে একেবারে লক করে দিয়ে যায়। অন্যদিকে তখন পুলিশও জেফারকে খুঁজতে শুরু করে দিয়েছিল। এদিকে মোজেজও এখনো জেফারকে খুঁজছিল। এরপর সে কোনোভাবে বিচের পার্কিং এর সিসিটিভি ফুটেজ চেক করে। সেই ফুটেজে সে দেখতে পায় যে জেফারের ভ্যানের পর শুধুমাত্র টাকারের ট্রাকই এসেছিল, আর সেই ট্রাকের গায়ে একটা টাকার এক্সপিরিয়েন্সের একটা লোগো আঁকা ছিল। এটা দেখে মোজেস কিছু খোঁজ খবর করে এবং সেই জায়গার ঠিকানা বের করে বোট পর্যন্ত পৌঁছে যায়। এরপর যেই মাত্র সে বোটে ওঠে, তখনই নিচ থেকে সে জেফারের চিৎকার শুনতে পায়। তাই সে তাড়াতাড়ি করে গ্লাস ভেঙে ভিতরে চলে যায়। এদিকে জেফারও তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সাথে সাথে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি যে মোজেস তাকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে আসবে। এরপর জেফার তাকে বলে উপর থেকে কিছু নিয়ে আসো, যাতে আমি মুক্ত হতে পারি, আর সাথে সাথে পুলিশকেও কল করো। কিন্তু ঠিক তখনই টাকার সেখানে চলে আসে আর তার উপরে আক্রমণ করে বসে। ওদিকে পুলিশের কাছে ফোন পৌঁছে গিয়েছিল, কিন্তু টাকার মোজেসকে কথা বলতে দেয় না। সে তার ফোন নিয়ে ভেঙে ফেলে। একই সঙ্গে সে মোজেসকে খুব খারাপভাবে জখমও করে দেয়। তবুও মোজেস হার মানে না এবং টাকারকে প্রায় সে মেরেই ফেলছিল। কিন্তু তখনই পেছন থেকে ডেভ এসে মোজেসের উপরে আক্রমণ করে দেয়, কারণ তখন সে জানতো না যে টাকার আসলে কি করছে। ঠিক যেই মুহূর্তে ডেভের কানে জেফারের আওয়াজ পৌঁছায়, সে সাথে সাথে পুরো সত্যিটা বুঝে ফেলে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এর আগেই টাকার ডেভকে খুব নির্মমভাবে শেষ করে দেয়। এখন টাকার বুঝতে পারে যে তার জন্য তীরে থাকা মোটেও নিরাপদ নয়। তাই সে বোট নিয়ে একটা নির্জন দ্বীপের কাছে পৌঁছে যায় এবং মোজেসকে জেফারের পাশের বিছানায় শুইয়ে দেয়। এখানে মোজেস তার মনের কথা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই টাকার সেখানে এসে পড়ে এবং দুজনকে ডেকের উপরে নিয়ে যায়, কারণ সে ঠিক করে ফেলেছিল যে আজই তার পরবর্তী টেপ রেকর্ড করবে। এইবার সে নতুন একটা পদ্ধতি নেয়। টাকার প্রথমে ডেভের বডিকে পিস পিস করে পানিতে ফেলে দেয়, আর এতে করে তাজা রক্তের গন্ধ পেয়ে শার্কগুলো এখানে ছুটে আসে, আর তারপর সে মোজেসকে পানিতে ফেলে দেয়। কিন্তু জেফার তাকে আগেই বলে দিয়েছিল যে হাঙরের কাছাকাছি আসলে একদমই নড়াচড়া করা যাবে না। তাই মোজেসও একেবারে শান্ত থাকে, আর তার এই বুদ্ধিটা একেবারে কাজ করে যায়। দেখা যায় হাঙরগুলো তার ঘ্রাণ নিলেও তার উপরে কোনো অ্যাটাকই করে না। এর কিছুক্ষণ পর টাকার তাকে আবারও বোটে টেনে তোলে
তোলে, কিন্তু এবার সে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। সে মজিসকে ছুড়ে দিয়ে খুব মারাত্মকভাবে জখম করে দেয় এবং আবারও সে তাকে পানিতে ফেলে। আর এতে করে মজিজের জীবন প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু তখনই তার চোখে পড়ে আকাশের উপরে একটা লাইফগার্ড হেলিকপ্টার, যেটা আসলে জেফারের খোঁজ করছিল। এটা দেখে টাকার ভয় পেয়ে তাদেরকে আবার নিচে রুমের মধ্যে বন্দি করে দেয়। এদিকে মজিজের অবস্থা অনেক খারাপ ছিল, তার নিঃশ্বাস খুব ধীরে ধীরে চলছিল, আর জেফার এই সবকিছুই দেখতে পাচ্ছিল। এজন্য সে আর কোনো অবস্থাতেই দেরি করতে চাইছিল না। তাই সে তার হাতকে হাতকড়া থেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করেও সে ফেল হয়ে যায়। আর তখন তার কাছে একটাই পথ খোলা ছিল, আর সেটা হলো নিজের হাতকে বের করার জন্য সে নিজের বুড়ো আঙুলকে ভেঙে ফেলে। কিন্তু তাতেও তখন তার হাত বের হয় না। তবে এরপরে সে যা করতে যাচ্ছিল তা দেখলে আপনারও শরীর শিউরে উঠবে। সে নিজের দাঁত দিয়ে ওটাকে কামড়ে পুরোপুরি আলাদা করে ফেলে, আর সাথে সাথেই তার হাত বের করে নেয়। ঠিক সেই সময় টাকার নিচে নেমে আসে এবং ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু জেফার তাকে ফাঁকি দিয়ে তাকেই ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এখন সে উপরে গিয়ে বোটের সিস্টেম চালু করতে থাকে, কিন্তু দেখা যায় তার ভাগ্য এত ভালো ছিল না। টাকার অল্টারনেটিভ পথ দিয়ে উঠে এসে বোটের পুরো সিস্টেম বন্ধ করে দেয়। আর এখন জেফারের হাতে শুধুমাত্র একটাই সুযোগ ছিল, আর সেটা হলো লড়া আর এখান থেকে পালানো। এরপর সে টাকারের সঙ্গে ভয়ানক এক লড়াই করে, আর সুযোগ মিলতেই সে সোজা পানিতে লাফিয়ে পড়ে, কারণ সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছিল যেখানে কোনো একটা বিয়ের রিসেপশন চলছিল। কিন্তু দেখা যায় জেফারের হাত থেকে তখনও রক্ত ঝরছিল এবং পানিতে হাঙরও ছিল, আর উপর থেকে টাকারও একটা ছোট্ট বোট নিয়ে তার পেছনে ধাওয়া করতে শুরু করে। এদিকে জেফার প্রাণ বাঁচাতে লড়তে লড়তে দ্বীপ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কিছু করার আগেই টাকার আবার তাকে ধরে ফেলে এবং অজ্ঞান করে আবার তার নিজের বোটে নিয়ে আসে। এইবার টাকারের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে তার আসল হুমকি মোজেস নয়, বরং সেটা হলো জেফার। তাই সে তার নাটকের রোল বদলায়। এবার সে চেয়ারে মোজেসকে বেঁধে রাখে এবং হারনেসে ঝুলিয়ে দেয় জেফারকে, আর তার নতুন শো রেকর্ড করার প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে তখন সেখানে একটা গ্রেট হোয়াইট শার্ক এসে যায়। তাকে দেখে টাকার পর্যন্ত অবাক হয়ে যায়, কারণ বাকি সব হাঙররা সেই শার্ক আসতেই পালিয়ে যায়। টাকার অনেকক্ষণ ধরে সেই শার্কটির দিকে তাকিয়ে থাকে, আর তার মনে পড়ে যায় যে ছোটবেলাতে সেই শার্কটি তাকে আক্রমণ করেছিল, কিন্তু সে তখনও সেই শার্কটাকে ভালোবাসত। তার মতে সেটাই ছিল তার গড। এরপর সে দেরি না করে জেফারকে পানিতে ছেড়ে দেয়, কিন্তু জেফার তখনও পুরোপুরি হুঁশে ছিল। এরপর টাকার একটা হারপুন তুলে নেয় যাতে সে শার্কটাকে উস্কে দিতে পারে, কিন্তু ভুলবশত সেই হারপুনটা টাকার হাত থেকে ছুটে জেফারের কাছে চলে আসে। দেখা যায় জেফার সেই হারপুন দিয়েই নিজেকে মুক্ত করে ফেলে এবং পানিতে ঝাঁপ দেয়, আর তখনই সে পানির মধ্যে একটা বিশাল শার্ক দেখতে পায়। দেখা যায় ভয়ঙ্কর শার্কটা তার দিকে আসছিল, কিন্তু ভাগ্যবশত সে তার কোনো ক্ষতি করে না। হয়তো শার্কটা বুঝে গিয়েছিল যে সে হয়তো কোনো বিপদে পড়ে গেছে, এজন্য সে তাকে স্পর্শ পর্যন্ত করে না। আর এইটা দেখে জেফারের সাহস আরো বেড়ে যায়। এরপর সে কোনোভাবে আবার সেই বোটের উপরে উঠে আসে এবং টাকারের সঙ্গে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। কিন্তু টাকার ছিল ভয়ানক শক্তিশালী, তাই সে জেফারকে প্রায় শেষ করে দিচ্ছিল। কিন্তু এক পর্যায়ে জেফার পেছন থেকে টাকারের গায়ে লোহার রড দিয়ে আঘাত করে, আর এতে করে টাকার ব্যালেন্স হারিয়ে সরাসরি ডেক থেকে পানিতে পড়ে যায়। এদিকে পানিতে পড়তেই টাকারের ক্ষত থেকে রক্ত বেরোতে শুরু করে, আর সেই রক্তের গন্ধেই যত হাঙরকে সে এতদিন গড মনে করত তারা সবাই তার দিকে ছুটে আসে। টাকার তখন ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তখন তার কথা শোনে না। দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই সব হাঙরগুলো তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ভয়ানকভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আর যেভাবে সে এতদিন মেয়েদের টেপ রেকর্ড করত, এবার তার নিজের মৃত্যুর লাইভ শো চলছিল, কিন্তু সেটি দেখার মতো তখন সেখানে কেউই ছিল না। ওদিকে জেফার তখন ফ্লেয়ার গান তুলে আকাশে ফায়ার করে, আর সেই সিগন্যাল উপরে আকাশে ঝলমল করতে থাকে। এর কিছুক্ষণ পরে দূরের সমুদ্রে একটা পুলিশের বোট দেখা যায়। হয়তো তারা মোজিসের অসম্পূর্ণ কল ট্রেস করে এখান পর্যন্ত চলে এসেছিল। এরপর সেই বোটটি তাদেরকে রেস্কিউ করে নেয়। এদিকে মোজিসের অবস্থা তখনও খুব খারাপ ছিল, কিন্তু জেফার তাকে খুব শক্ত করে ধরে রেখেছিল। তাকে সে কোনোভাবেই ছাড়তে চাইছিল না। এরপর পুলিশ বোটে বসে জেফার তাকিয়েছিল সেই দ্বীপের দিকে, আর এখন তার ভয়ানক দুঃস্বপ্ন শেষ হয়ে গিয়েছে। আর দেখা যায় মোজিসেরও ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। তখন মোজিস তার দিকে তাকায় আর হাত ধরে বলে, আমি বলেছিলাম না আমার কোনো না কোনো কারণেই একে অপরের সঙ্গে দেখা হয়েছে। তখন জেফার হালকা হাসি দেয়, আর সেই হাসিতে ভয় ছিল, ব্যথা ছিল, কিন্তু সবকিছুর উপরে ছিল বেঁচে থাকার জেদ। তারপর তারা দুজন একে অপরের হাত শক্ত করে ধরে সেই ভয়ানক সমুদ্রকে পেছনে ফেলে দিগন্তের দিকে এগিয়ে যায়। আর এখানেই সেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।